জ্বালানি তেলের কারণে পণ্যের দাম অতিরিক্ত বাড়লে তদারকি আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। মার্কিন চুক্তিতে স্বার্থবিরোধী কিছু থাকলে রয়েছে পরিবর্তনের সুযোগ। ম্যানিপুলেট করার চেষ্টা করে এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা তারাও চায় না কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। বিচারকদের বদলি ও পদায়নের সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। খুলনায় আইনমন্ত্রী। স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে চায় সরকার। স্বাধীন বিচারালয় গঠন করার জন্য, বিচার কার্যের স্বাধীনতা আনার জন্য একটি স্বচ্ছ, সুন্দর, মেধা প্রজ্ঞায় সমৃদ্ধ একটি বার প্রয়োজন। কোরবানি ঈদ সামনে রেখে বাড়ছে নিত্যপণ্য সহ বিভিন্ন মশলার দাম। বেশ কিছু সবজির দাম বাড়তি, স্বস্তি নেই মাছ ও ডিমের বাজারে। বাজার আগের থেকে তো সবকিছু তো ঊর্ধ্বগতি দেখায় মনে হচ্ছে। বাজার তো নিয়ন্ত্রণ থাকে না, এক এক সময় এক এক রকমের দর চলে আসে। কালকেও দাম একটু নাগালের ভিতরে ছিল, শসা ছিল 80 টাকা, আজকে 40 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যাপারীরা। প্রায় 3 সপ্তাহ পর চালু হলো চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি সৌদি থেকে অপরিশোধিত তেল আসায় 3টি ইউনিটে শুরু হলো উৎপাদন। দেশজুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপন। নওগাঁর পতিশর ও সিরাজগঞ্জের কাছারি বাড়িতে নানা আয়োজন। বিকেলে চূড়ান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। 207 বিধায়কের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। নতুন সরকারের শপথ গ্রহণ কাল। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মেম। জ্বালানি তেলের কারণে বাজারে পণ্যের দাম অতিরিক্ত বেড়ে গেলে তদারকির আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে তাদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার দুপুরে সিলেটে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মার্কিন চুক্তি বাস্তবায়নে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে গেলে তা পরিবর্তনের চুক্তির মধ্যেই রয়েছে। বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা তারাও চায় না কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতিতে যেন আমাদের না যেতে হয় সেটাই কাম্য। বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর দরকার, এই বিষয়টা আপনার সাথে সরকার পুরোপুরি একমত। সেই জন্য একটা কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের জন্য একটা ডেনিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী বাজার তদারকি নিয়ে এমন আশ্বাস দিলেও বাজারে পণ্যের দামে দুরন্ত গতি থেমে নেই। আজ রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। মাস ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এদিকে যাত্রাবাড়ি আড়তে মাছের দামও বাড়তি রয়েছে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমরা আগে থেকে শুনে আসছি যে সিন্ডিকেট, সবসময় সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙবে আসলে কে? সিন্ডিকেট নিয়ে এমন আক্ষেপ সাধারণ ক্রেতার, যিনি নিয়মিতই আসেন বাজারে। নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়তে হচ্ছে তাকে। সবসময় এই সিন্ডিকেটের কবলে যদি বাংলাদেশ ডুবে থাকে তাহলে তো আমাদের সাধারণ যে জনগণ, এটা তো আর আমরা নিস্তার পাচ্ছি না। এটা বর্তমান সরকারের একটা আহ্বান থাকবে যেন এই সিন্ডিকেটের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা। দিনের ব্যবধানে 10 থেকে 20 টাকা করে বেড়েছে বেশ কিছু সবজির দাম। বেগুন 100, শসা 120, করলা 70, সজনা 150 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারাও অনেকটাই হতাশ, দুষছেন পাইকারি বিক্রেতা ও সিন্ডিকেটকে। বাজার আগের থেকে তো সবকিছু তো ঊর্ধ্বগতি দেখায় মনে হচ্ছে। কালকেও দাম একটু নাগালের ভিতরে ছিল, শসা ছিল 80 টাকা, আজকে 40 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যাপারীরা। এটা গাড়ি সিন্ডিকেট, ব্যাপারীদের সিন্ডিকেট, কৃষকরা কোনো দামই পায় না।
এদিকে কারওয়ান বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা করে। লাল ডিমের ডজন 140 টাকা আর সাদা ডিমের দাম 130 টাকা হয়েছে। তবে দেশি মুরগি ও হাঁসের ডিমের দাম স্থিতিশীল রয়েছে। সোনালী ও ব্রয়লার মুরগির দাম 10 টাকা করে কমে যথাক্রমে 300 ও 170 টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের দাম হচ্ছে আপনার গেল সপ্তাহ ছিল 130 টাকা, এই সপ্তাহে আপনার 140 টাকা ডজন। আপনার সাদা ডিম ছিল 110 টাকা 20 টাকা, সাদা ডিমের সপ্তাহে আপনার 30 টাকা ডজন। বাজার তো নিয়ন্ত্রণ থাকে না, এক এক সময় এক এক রকমের দর চলে আসে। ব্রয়লার 180 চলে, 70 টাকা আর কি, আর 70 টাকা বিক্রি করতেছি আমরা। আর সোনালিটা আপনার হলো 340 টাকা। এছাড়া যাত্রাবাড়ি আড়তে বেশ কিছু মাছের দাম বেড়েছে। কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে বড় রুই। এছাড়া পাবদা, তেলাপিয়া, পাঙ্গাস কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এই যে ভাই আপনার এই মাছটা আপনি কিনে আনছি ভাই 370 করে 80 করে বিক্রি করে 10 টাকা লাভ, এই আপনি পারতেছি না। বাটা মাছ 220, একটু দাম খুব চড়া, গত মাসের থেকে দাম চড়া। মাছের দাম একটু চড়া, একটু বেশি। আমাকে গরিব মানুষের মতো মানে একটু সমস্যা। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার বাজার, বিশেষ করে আদা ও রসুনের দাম চড়া। চট্টগ্রামে বেড়েছে ডিমের দামও। গবাদি পশুর খাদ্যের দাম, পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে ময়মনসিংহে বাড়তি গরুর মাংসের দর। অন্যদিকে বরিশালে চড়া মাছের বাজার। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদনে। ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন মশলার দাম। চট্টগ্রামের বাজারে বেড়েছে ডিম ও আদা রসুনের দাম। নগরের কর্ণফুলী বাজার ঘুরে দেখা যায় আদার দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে মানভেদে 150 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 130 থেকে 150 টাকা। রসুনের দামও কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বর্তমানে 135 থেকে 150 টাকায় ঠেকেছে। এই দাম বৃদ্ধি সব দোকানে আবার সমান নয়, এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা জানান, এক এক বিক্রেতা এক এক পাইকারি দোকান থেকে ভিন্ন সময়ে পণ্য কেনায় খুচরা বাজারে এই দরের পার্থক্য তৈরি হয়েছে। 3-4 দিনের মধ্যে আপনার 20 টাকা 30 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। পেঁয়াজটা আগের মতোই আছে, আর তেলের দাম বাড়ছে। হাড় সহ 1000 টাকা কেজি আর হাড় ছাড়া 800 টাকা কেজি। এইভাবে যদি ঊর্ধ্বগতিতে দাম বাড়তে থাকে তাহলে তো আমরা কিছু কিনতে পারবো না। মশলা কোনোটাই কম নেই, শুধুমাত্র আমার মনে হয় যে পেঁয়াজটা একটু সহনীয় পর্যায়ে আছে। 40 টাকা কেজি, এইটা একটা একরকম সহনীয় পর্যায়ে আছে। এদিকে সরগরম ময়মনসিংহের মেছুয়া বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা। অপরিবর্তিত রয়েছে কক, সোনালী মুরগির দামও। এছাড়া কেজিতে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। এখন কি বলবো, দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বতন গতি, সেটা তো দেয়ালে পিঠ থাকার মতো। আমাদের খাবার থেকে গরুর খাবারের দাম বেশি। সরবরাহ কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের সবজির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বরিশালের চড়া মাছের বাজার। সমুদ্রে নিষেধাজ্ঞার কারণে সরবরাহ কম থাকায় ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম বাড়তি। গত সপ্তাহের তুলনায় কেজিতে 200 থেকে 250 টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। এছাড়া 10 থেকে 30 টাকা বেড়েছে পোয়া, পাঙ্গাস, তেলাপিয়া সহ সব ধরনের মাছের দর। ইলিশ মাছ আগে বাজে 800, সেই মাছ আজকে 1450-1500 করে কেজি। সংগ্রহ কম আছে, দামও খুব হাই। নদীর চিংড়ি আগে যেগুলা আপনার 1050-1100 কিন্তু এগুলো আজকে 1450। নদীতে মাছ নেই, একদিকে অভিযান, মাছ না থাকলে তো দাম চড়া হইবেই। উৎসব এলেই বাজারে তদারকির অভাবে দাম বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন ক্রেতারা। শাহানা জাহান, এখন। 23 দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সকালে শুরু হয় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম। 3টি ইউনিটেই চলছে পরিশোধন প্রক্রিয়া। এতে দূর হয়েছে দেশে তেল সংকটের অনিশ্চয়তা। বিস্তারিত জানাবেন হোসাইন জিহাদ। অপরিশোধিত জ্বালানি তেলের সংকট কাটিয়ে শুক্রবার সকাল 8:25 থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল পরিশোধন কার্যক্রম। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর পুনরায় সচল হয় রিফাইনারির সব ইউনিট।
বর্তমানে প্রতিদিন প্রায় 4 থেকে 4.5 টন ক্রুড অয়েল পরিশোধনে সক্ষম প্রতিষ্ঠানটি। জাহাজে আসা 1 লাখ টন ক্রুড অয়েল দিয়ে 20 থেকে 25 দিন পরিশোধন চলবে বলে জানান কর্মকর্তারা। আগামী 24 ঘন্টার মধ্যে এ তেল বাজারে আসবে। আমাদের এখান থেকে প্রোডাকশন হলে আমাদের কাছ থেকে আমরা পাম্পিং করে মার্কেটিং কোম্পানিকে দিয়ে দেই ওদের শেয়ার অনুযায়ী। 24 ঘন্টা পরেই কোম্পানিগুলো মাল পাবে আর কি। 1 লাখ টন দিয়ে আমাদের 25-26 দিন যাবে, এর ভিতরে আর একটা চালান চলে আসবে ক্রুডের। বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করা ক্রুড অয়েলবাহী জাহাজ নিনেমিয়া থেকে তেল খালাস কার্যক্রম চলছে পুরোদমে। কর্মকর্তারা জানান মোট 27টি ট্রিপে এই তেল পরিবহন করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিন 2টি জাহাজে আসছে প্রায় 8,000 টন ক্রুড অয়েল। পুরো খালাস কার্যক্রম শেষ হতে সময় লাগতে পারে আরও 8 থেকে 9 দিন। অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি জাহাজ সৌদি আরবের ফুজাইরা বন্দর থেকে 10 মে রওনা দেবে। জাহাজটি 22 মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এবার দেশে তেল সংকটের পর এই প্রতিষ্ঠানটির মজুদ সক্ষমতা 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী চলছে কাজও। নেক্সট পার্সেলটাও আমরা অলরেডি জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি এবং এটা তারা কাজ শুরু করেছে। সক্ষমতা বাড়ানোর ব্যাপারটা এখন এটা একটা আমাদের অন্যতম প্রায়োরিটি। এর আগে গত 14 এপ্রিল কাঁচামালের সংকটে রিফাইনারি বন্ধ হয়ে যায়। 4টি ইউনিটের মধ্যে 2টি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বিচারকদের বদলি বা পদায়নের সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে চায় সরকার। শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই বিচার বিভাগকে সঠিক গন্তব্যে আগামী দিনের জন্য যুগোপযোগী করার জন্য, স্বাধীন বিচার বিভাগ গঠন করার জন্য, স্বাধীন বিচারালয় গঠন করার জন্য, বিচার কার্যের স্বাধীনতা আনার জন্য একটি স্বচ্ছ, সুন্দর, মেধা প্রজ্ঞায় সমৃদ্ধ একটি বার প্রয়োজন। সম্প্রতি দেশে জঙ্গি আস্তানা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। সরকারের পক্ষ থেকে কেউ বলছে অস্তিত্ব নেই, আবার কেউ বলছে আছে। যদিও দেশে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা, তবুও এ নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাবেন সানিম মৃধা। 13 এপ্রিল সোমবার মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লাশ শনাক্তে আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় খোঁজার পরও পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করে দেয় পুলিশ। এদিকে এই ঘটনার 12 দিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী এক আফগান নাগরিক মরদেহটি তার ভাইয়ের বলে দাবি করে। এমন অবস্থায় স্থানীয় দায়িত্বরত পুলিশের কাছে জানতে চাওয়া হয় মৃত ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে। পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা বলতে পারবো যে মৃত্যুর মূল কারণটা কি। তদন্তাধীন, আমরা এখনো এটা বলতে পারছি না যে লাশটা কিভাবে এসেছে, এটা তদন্ত চলছে। যুক্তরাজ্য প্রবাসী আফগান নাগরিক, ওনার নাম ওয়াইস মোহাম্মদী, উনি মহেশপুর থানায় এসে দাবি করেন যে ওই মৃতদেহটি তার ভাই হাসমত মোহাম্মদীর। এই ঘটনার 10 দিন পর 23 এপ্রিল একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সাথে যোগাযোগের তথ্য আছে উল্লেখ করে দেশের বিভিন্ন ইউনিটে একটি চিঠি পাঠায় পুলিশ সদর দপ্তর, যেখানে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় জঙ্গি হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কতা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উগ্রবাদী সন্দেহে 4 জনকে আটক করেছে ডিবি পুলিশ। যদিও গ্রেফতারকৃতদের সাথে নিষিদ্ধ উগ্রবাদী বা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে কিনা বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। এর বাইরেও পুলিশের কাছে প্রশ্ন ছিল নগরীর নিরাপত্তা নিয়ে। সিডিটিসি তদন্ত করছে, সেটি এখনো প্রকাশ করার মতো কিছু আমাকে বলা হয়নি। সন্ত্রাসমূলক ঘটনা যেই ঘটানোর চেষ্টা করুক, সেটা উগ্রবাদী সংগঠন হোক অথবা অন্য কোনো যে কোনো সংগঠন হোক, তাদেরকে আমরা চেষ্টা করি আমরা তথ্য সংগ্রহ করে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য।
এদিকে দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে সরকারের মধ্যেই রয়েছে ভিন্ন মত। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ শব্দটা স্বীকৃতি দিতে রাজি নন তিনি, বরং ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতো বলেই মত তার। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান অবশ্য বলেন, দেশে জঙ্গি থাকলেও ভয়ের কিছু নেই। এ ধরনের ঘটনা ও আলোচনার বিবেচনায় জঙ্গি তৎপরতা নিয়ে নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসানের কাছে জানতে চাইলে বলেন, দেশে নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠীর তৎপরতা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে কাজে লাগাতে পারে এসব গোষ্ঠী। কেবল বাংলাদেশের অভ্যন্তরই নয়, আঞ্চলিক রাজনীতি অস্থির করতে অপতৎপরতা হতে পারে বলেও মত দেন তিনি। ইন্টারন্যাশনাল ফ্যাক্টর, ডোমেস্টিক ফ্যাক্টর, পলিটিক্যাল পাওয়ার স্ট্রাগল ফ্যাক্টর, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং একটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশে পাওয়ার চেঞ্জের যে টার্মোয়েল, এগুলো একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা ওই জেল পালানো যারা গিয়েছে তারা ইউনাইট হতে পারে। নিষিদ্ধ সংগঠনগুলোর আয়ের উৎস চিহ্নিত করে সেগুলো বন্ধে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। ইন্টারন্যাশনাল রিজিওনাল জিও স্ট্র্যাটেজিক ফ্যাক্টর কাজ করে। সানিম রিধা, এখন, ঢাকা। 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছেন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। তিনি বলেন, নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এসব স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এ সময় বই প্রকাশের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সম্পৃক্ততা নেই। তাই আগামী বছর বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় না যে এই নোট গাইড এটাই শিক্ষা প্রচলিত কোনো ব্যবস্থা হবে। সেটা বোধহয় আজকের দিনে পৃথিবী থেকে উঠেই যাচ্ছে। তাই বলে কি আপনাদের ব্যবসা বন্ধ হবে? নিশ্চয়ই না। এই প্রিন্টিং প্রেস হচ্ছে ওল্ডেস্ট প্রেস্টিজিয়াস বিজনেস। বিরোধী দল সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা হলে রাষ্ট্র উপকৃত হবে, তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য করা হলে তা হবে ষড়যন্ত্র। গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো কেউ সমালোচনা করতেই পারে। তারা বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আরও 3 শতাধিক নেতাকর্মী। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। এ সময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যোগ দেওয়ার নতুন সদস্যদের মধ্যে প্রায় 120 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের মধ্য থেকে 35 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে সকালেই পশ্চিমবঙ্গে আসেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বিকেল 3টায় 207 বিধায়ককে নিয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবেন তিনি। অন্যদিকে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের শপথ গ্রহণে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। কলকাতা থেকে আরো জানাবেন দীপক দেবনাথ। লক্ষ্মী সরস্বতী
রোশনারা জাহানারা কোথায়? বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাজ্যপাল। ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রিসভা। এরই মধ্যে তোড়জোড় চলছে নতুন মুখ্যমন্ত্রী সহ বিধায়কদের শপথ গ্রহণের। শনিবার শপথের জন্য প্রস্তুত কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনো ঠিক হয়নি বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন সরকারে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল 11টার দিকে পশ্চিমবঙ্গে পা রেখেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উঠেছেন নিউ টাউনের একটি 5 তারকা হোটেলে। এরপর বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির 207 বিধায়কদের নিয়ে 3টে থেকে 5টা পর্যন্ত বৈঠক করবেন অমিত শাহ, যেখানে ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম। অনেকেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পদ্মশিবির ঘোষণা করতে পারে শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী এবারের নির্বাচনে ভবানীপুরে এবং 2011 সালের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় মুখ্যমন্ত্রীর পদের জন্য বেশি দাবিদার বলে মনে করছেন অনেকেই। এমনকি বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির অনেক শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা উপস্থিত থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। উপস্থিত না হলে বিধানসভায় পরবর্তীতে শপথের সুযোগ খোলা রয়েছে। আর নির্বাচনী বিপর্যয়ের পর দলবিরোধী মন্তব্যের অভিযোগে 5 মুখপাত্রকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 2026 সালের বিধানসভা নির্বাচনে মাত্র 80 আসনে জয় পায় তৃণমূল আর 207 আসনে জয় পায় বিজেপি। এরপরই বিপর্যয়ে তৃণমূলের অভ্যন্তরে সংকট দেখা দেয়। দীপক দেবনাথ, এখন কলকাতা। মুখ্যমন্ত্রী বাছাই করতে 207 বিধায়কের সঙ্গে কিছুক্ষণের মধ্যে বৈঠক করবেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন বৈঠক ঠিক কখন নাগাদ শুরু হচ্ছে এবং তার প্রস্তুতি কি দেখছেন? দেখুন, বৈঠক শুরু হবে স্থানীয় সময় বিকেল 3টে থেকে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত। মোটামুটি এই 2 ঘন্টার একটি বৈঠক এবং বৈঠকের পর একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও আমরা জানতে পাচ্ছি। এই মুহূর্তে অমিত শাহ একটি হোটেলে রয়েছেন, 5 তারকা হোটেলে রয়েছেন নিউ টাউনের, এবং সেই নিউ টাউনের হোটেল থেকে বিকেল 2:45 নাগাদ সেখান থেকে বেরোবেন এবং তারপরেই সে বিকেলে কনভেনশন সেন্টারে যাবেন। যেটা মনে করা হচ্ছে যে, কারণ এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেই বিজেপি বিধায়করা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করা এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া এক, আর দ্বিতীয়ত হচ্ছে বিধান পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া। সাধারণত আমরা দেখে থাকি বা যাকে বিধান পরিষদীয় দলের নেতা করা হয় সেই তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় বা তিনি মুখ্যমন্ত্রী হন। কিন্তু এক্ষেত্রে সেমনটি হবে কিনা এটা এখনো নিশ্চিত নয়। যার জন্য তাকিয়ে গোটা রাজ্যের রাজনৈতিক মহল, গোটা দেশের মহল কিন্তু এখন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে যে কে মুখ্যমন্ত্রী হবেন। এবং বলে রাখি যে সর্বশেষ যেই তথ্যটি আমাদের কাছে এসছে সেটি হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু সবচেয়ে যে দাবিদার বেশি তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনি জানেন যে শুভেন্দু অধিকারী 2টি আসনে এবার জিতেছেন এবং একটি হচ্ছে নন্দীগ্রাম, দ্বিতীয়টি হচ্ছে ভবানীপুর। এবং এই ভবানীপুর আসনে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন এবং আগের যে নির্বাচন অর্থাৎ 2021 সালের যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু এই মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন। তো স্বভাবতই তিনি হচ্ছেন প্রধান দাবিদার এবং এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে তিনি তো মুখ্যমন্ত্রী এক প্রকার নিশ্চিত, কিন্তু মন্ত্রিসভার অন্য সদস্যরা কারা হবেন সেক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে দিলীপ ঘোষ হতে পারেন, শারদত মুখার্জি হতে পারেন, স্বপন দাশগুপ্ত যিনি একজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে তিনি একজন সাংবাদিকও বটে, রুদ্রনীল ঘোষ তিনি কিন্তু অভিনয় জগতের মানুষ, বিনোদন জগতের মানুষ, সেই রুদ্রনীল ঘোষকেও কিন্তু মন্ত্রিসভায় আনা হতে পারে বলে জানা যাচ্ছে। শঙ্কর ঘোষ যিনি শিলিগুড়ি থেকে জয়ী হয়েছেন তাকে আনা হতে পারে মন্ত্রিসভায়। নিশীথ প্রামাণিক যিনি একটা সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাকে এবার মন্ত্রিসভা আনা হতে পারে, এরকমটাও খবর পাওয়া যাচ্ছে। যদিও এই সবটাই কিন্তু অনুমান ভিত্তিক বা একটা যেটা মহল থেকে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। বৈঠক হবে, বৈঠকের পরে যদি সংবাদ সম্মেলন হয় সেই সংবাদ সম্মেলন থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন বা মন্ত্রিসভায় কারা কারা থাকছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান একদম চূড়ান্ত, কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।
হামে শিশু মৃত্যু যেন থামছেই না। শুক্রবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও উপসর্গে সিলেট ও বরিশালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। গতকাল রাতে তাদের মৃত্যু হয়। এছাড়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে সকালে মারা গেছে আরেক শিশু। এদিকে হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে মারা গিয়েছে এক শিশু। এ নিয়ে শেরেবাংলা মেডিকেলে চলতি বছরে মোট মারা গিয়েছে 16 জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4000। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কুর্মিটোলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যাচ্ছি রিপনের কাছে। রিপন, আক্রান্তদের কি পরিস্থিতি দেখছেন এবং একই সঙ্গে চিকিৎসক যারা রয়েছে নিশ্চয়ই তাদের সঙ্গে আপনার কথা হয়েছে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। তন্ময়, প্রথমত ঢাকা শহরে হামের রোগী সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আমরা সেটি বিভিন্নভাবেই বলার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি সকাল থেকেই পরিস্থিতি বেশ ভয়ানক আকার ধারণ করেছে। আমরা শিশু হাসপাতালে ছিলাম। শিশু হাসপাতালে আমরা যেটি দেখেছি যে সেখানে প্রায় যেটি আমরা দেখলাম যে শিশু হাসপাতালে কোনো ধরনের বেডই আর ফাঁকা নেই। সেটি আইসিইউ কিংবা নর্মাল যে বেডগুলো আছে সেখানে তারা রোগী ভর্তি করাতে পারছেন না, সেই ক্ষেত্রে রোগীদেরকে তারা ফেরত পাঠাচ্ছেন। তারপরে তাদেরকে বিভিন্ন জায়গায় রেফার করা হচ্ছে, কখনো সংক্রমণ বাধি হাসপাতালে রেফার করা হচ্ছে, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে রেফার করা হচ্ছে। আমরা এই সকল হাসপাতালে গিয়েছি। এই হাসপাতালগুলোতে গিয়েও দেখেছি যে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের জন্য যে সকল শিশুরা যাচ্ছেন তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে, তবে সেখানে আইসিইউর যে সুযোগ সুবিধা সেটি সীমিত থাকার কারণে আইসিইউ সেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। কিছু কিছু শিশুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা সেখানে গিয়েছি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 57টি বেড রয়েছে, আইসোলেটেড করে রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডের মতো করে। তার বাইরে সেখানে কিন্তু কোনো ধরনের পিআইসিইউ যেটি বলে শিশুদের জন্য ডেডিকেটেড যে আইসিইউ সেই ব্যবস্থা নেই। কাজে সেখানে যে সকল রোগীদের আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন বেসরকারি যে সকল হাসপাতাল রয়েছে সেখানে যাতে যোগাযোগ করে আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়। এরকম বেশ কিছু রোগীর অভিভাবকের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আইসিইউর পর্যাপ্ততা না থাকার কারণে তাদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে এবং সেই সকল হাসপাতালে তাদের যে খরচ সেই খরচটা তারা যে পরিমাণ বহন করা প্রয়োজন তারা সেটি বহন করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এটি যেরকম একটি সংকট আমরা দেখতে চাচ্ছিলাম যে ঢাকার আর যে সকল সরকারি হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোতে পিআইসিইউ কিংবা জেনারেল যে বেডগুলো ডেডিকেটেড বেডগুলো তার কি অবস্থা। আমরা এই জন্যই আজকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। এখানে এসে আমরা যেটি জেনেছি যে এখানে 62টি বেড রয়েছে, সেটি সাধারণ 62টি বেড রয়েছে হামের জন্য ডেডিকেটেড করে, কিন্তু এখানেও কোনো পিআইসিইউর ব্যবস্থা নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে পিআইসিইউ রয়েছেন সেই পিআইসিইউর ব্যবস্থা সেখানেও অত্যন্ত কম থাকার কারণে মারাত্মকভাবে কিন্তু হামের যে চিকিৎসা সেই চিকিৎসাটা ব্যাহত হচ্ছে এবং ঢাকা শহরে এই পরিস্থিতি একটি ভয়াবহ আকার ধারণ করেছে বলে এখানকার রোগী থেকে শুরু করে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। তন্ময়, রাজধানীর হামের প্রকোপের সবশেষ খবরাখবর জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সারা দেশে চলছে নানা আয়োজন। সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও নওগাঁয় তার স্মৃতিধন্য স্থানে উৎসবে সামিল ভক্ত দর্শনার্থীরা। এসব অনুষ্ঠানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেন। বলেন, রবীন্দ্র জয়ন্তীর আয়োজন বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয় ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতিনিধিদের পাঠার তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলা সাহিত্যের বহুমাত্রিক প্রতিভা, কালজয়ী লেখক, নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে এই আয়োজন ভক্তদের। ১৬৫তম জন্মজয়ন্তীতে তারই নানা সৃষ্টির পরিবেশনায় স্মরণ করা হয় তাকে। আর সেই জন্যই আমরা এই তার স্মৃতিবিজড়িত এই কাছারি বাড়ি থেকে প্রতি বছরের ন্যায় এবারও 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শাহজাদপুরের মানুষের একটা আত্মার মেলবন্ধন রয়েছে।
3 দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের 2 মন্ত্রী বলেন, রবীন্দ্র উৎসব কেবল শাহজাদপুর বা সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বরং সারা দেশের সংস্কৃতি মনা ও রবীন্দ্র প্রেমীদের জন্য মিলন মেলা। এর মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিচয়কে প্রজন্মের পর প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। স্মৃতি জড়িত এই পুঁজিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের যে সঙ্গীত, শিল্পকলা এবং সংস্কৃতি চর্চার প্রতি যে আগ্রহ, সেটাকে আমরা সবসময় জাগিয়ে রাখার জন্য কাজ করছি। রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া শহরের টেগোর লজে ছিল নানা আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। চলে সাংস্কৃতিক পরিবেশনা সহ আলোচনা। নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কাছারিবাড়িতে দেবেন্দ্র মঞ্চে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন জেলার 6টি আসনের সংসদ সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথের কৃষি চিন্তার কথা স্মরণ করে সরকারের ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। আজকে রবীন্দ্রনাথের এখানে এসে তার কৃষি চিন্তার মধ্যে দিয়ে সেই কথা আমার মনে পড়ছে যে রবীন্দ্রনাথও ভেবেছিলেন যে কৃষকের অবস্থা কি পরিবর্তন করবে। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান ছাড়া সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে তার জন্মজয়ন্তী উৎসব। নাজমুস সাকিব সামি, এখন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।